সংসদে ৮ লাখ কোটি টাকার বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। ১১ খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন অর্থমন্ত্রী। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ২৮২টি পণ্যে কমছে শুল্ক, রিজার্ভ ও রাজস্ব বৃদ্ধি বড় চ্যালেঞ্জ। অর্গানিক ডিমের নামে বাজার থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, অনুসন্ধানে নামছে ভোক্তা অধিদপ্তর। এবং বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৩৯ রানের জয় অস্ট্রেলিয়া। রাতে আমেরিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শুরুতেই ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। এবার পুরো খবর। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে মূল্যস্ফীতির ৬.৫% বেঁধে রাখতে চায় সরকার। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫,৪১,০০০ কোটি টাকা আর জিডিপি প্রবৃদ্ধি ৬.৭%। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য। মনিরুল ইসলামের রিপোর্ট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে উত্থাপন হল দেশের ৫৩তম বাজেট। চ্যালেঞ্জ বাস্তবায়নের প্রতিবন্ধকতা নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার মতে এই মুহূর্তে বিশাল বাজেট বাস্তবায়নে বড় বাধা মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধ। মূল্যস্ফীতি রোধে উন্নত দেশে সুদের হার বাড়তে থাকলে টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর চাপ তৈরি হয় এবং একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হারের উল্লেখযোগ্য পরিমাণে ডেপ্রিসিয়েশন হওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি গড়ে ৯% উপরে রয়েছে। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। ২,৫৬,০০০ কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ইতোমধ্যেই ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৪.২%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৩২,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৬৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি পূরণে সরকার ঋণ নিতে চায় অভ্যন্তরীণ ব্যাংক ও বৈদেশিক খাত থেকে। এর মধ্যে ব্যাংক থেকে ১,৩৭,৫০০ আর বিদেশি ঋণ ১,২৭,২০০ কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে ঋণ নেবে ১৫,৪০০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২,৫৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.৬%। আইএমএফ এর শর্ত পূরণে বাড়তি রাজস্ব সংগ্রহে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের অতি প্রয়োজনীয় অনেক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়ানো হচ্ছে। কিছু ক্ষেত্রে আরোপ করা হচ্ছে নতুন বাধ্যবাধকতা, আর ১৫% কর দেয়া সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগও রাখা হয়েছে। তবে আয়কর সীমা অপরিবর্তিতই থাকছে। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। মে মাসেও মূল্যস্ফীতি ছিল ১০% কাছাকাছি। আছে ডলার সংকট, এতে পণ্য আমদানি সংকুচিত করে রাখা হয়েছে। এক বছর আগের তুলনায় এবছরের মে মাসে রপ্তানি আয় কমে গেছে ১৬%। এত সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত বাজেট কতটা গণমুখী হবে সে প্রশ্ন থেকেই যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবারের বাজেটে ১১ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাত ভিত্তিক বরাদ্দে এগিয়ে জনপ্রশাসন।
নতুন মেট্রো রেল প্রকল্প, পদ্মা রেল সেতু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প চলমান থাকায় এবার উন্নয়ন বরাদ্দের সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যেটি মোট বরাদ্দের ১৫%। এবার দেখার অপেক্ষা সরকারের আয় ব্যয়ের হিসেবে কতটা প্রত্যাশা মেটে সাধারণের। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন সহায়ক শিক্ষা, কৃষি সহ এবারের বাজেটে ১১টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি এগিয়ে আছে জনপ্রশাসন। বাজেটে এ খাতে বরাদ্দ পেয়েছে ১,৭৫,৭৭৪ কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে ৮২,৯১৮ কোটি টাকা। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ পেয়েছে ১,১১,১৫৭ কোটি টাকা। ১,৪৩৯টি সেতু নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ পেয়েছে ৪১,৪০৮, কৃষিতে ৪৭,৩৩২, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৭,৯৫৩ এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ পেয়েছে ৪৩,২০৮ কোটি টাকা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ পেয়েছে ৩০,৩১৭ কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৩,৫২০। এছাড়া শিল্প ও অর্থনৈতিক সেবায় বরাদ্দ রাখা হয়েছে ৫,৬৯৪ কোটি টাকা। টেকসই অর্থনীতি গড়ে তুলতে শিল্প বৈচিত্র্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটে অন্তত ২৮২টি পণ্যের সম্পূরক এবং সংরক্ষণমূলক শুল্ক কমানো হচ্ছে। রাজস্ব আহরণ ত্বরান্বিত করা সহ দেশীয় শিল্পের সুরক্ষায় শুল্ক বৃদ্ধির প্রভাবে বাড়বে অনেক পণ্যের দাম। ৫৪তম এই বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ তো আছেই। শামীমুজ্জামান চৌধুরীর আরও একটা রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা ও দেশীয় উৎপাদনের স্বার্থে বেশ কিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ৩০ প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কমানো হচ্ছে উৎস কর। ৫% পরিবর্তে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করছে। প্রস্তাবিত বাজেটে প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ৫৮.৬০% পর্যন্ত কর হার কমানোর প্রস্তাব আসছে। চকলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫% থেকে কমিয়ে ২০% করা হচ্ছে। আবাসন সহ নির্মাণ খাতে ব্যবহৃত পণ্য আমদানিতে শুল্ক ১০ থেকে কমিয়ে ৫% করা হচ্ছে। ল্যাপটপ এবং বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির উপর শুল্ক কমানো হচ্ছে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতির সুবিধা দেয়া হচ্ছে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক কমানো হচ্ছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক ১০ থেকে কমিয়ে ১% করা হচ্ছে। ডেঙ্গুর কিট আমদানিতে রেয়াতি সুবিধা রাখা হয়েছে বাজেটে। ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বহাল রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু কাঁচামাল। এদিকে বাজেটে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে। মোবাইলের সিম কার্ড বিক্রিতে কর বাড়ানো হতে পারে। রাজস্ব আদায়ের আওতা বাড়লে মোবাইলে কথা বলার খরচ বেড়ে যাবে। শুল্ক ফাঁকি রোধে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করায় বাড়তে পারে বিলাসবহুল গাড়ির দাম। কোমল পানির উপর ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে ১০% করা হতে পারে। কাজু বাদাম আমদানিতে শুল্ক বাড়ছে দ্বিগুণ। বিলাসী পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে। তবে ভ্যাট হার ৫% বৃদ্ধিতে বাড়বে ফ্রিজের দাম। এদিকে যন্ত্রাংশ আমদানি শুল্ক বৃদ্ধিতে পানির ফিল্টার, এলইডি, এনার্জি সেভিং বাল্ব, জেনারেটরের দাম বাড়তে পারে।
শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অর্গানিক ওমেগা-3 ডিমের নামে বাজারে চলছে প্রতারণা। এর মাধ্যমে ভোক্তাদের পকেট থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক। সাধারণ ডিমের চেয়ে প্রতি পিস অন্তত 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সুপার শপে। এসব ডিম আসলেই পুষ্টি সমৃদ্ধ কিনা এ বিষয়ে অনুসন্ধানে নামার কথাও জানায় ভোক্তা অধিদপ্তর। রেজা খানের রিপোর্ট। ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি সমৃদ্ধ অধিক পুষ্টিগুণে ভরপুর দাবি করে বাজারের চেয়ে ডজনে 100 আর প্রতি পিস 10 টাকা বেশি দামে ওমেগা-3 নামে অর্গানিক ডিম বিক্রি হচ্ছে সুপার শপে। মার্কেট শেয়ারের 10% ইতোমধ্যে দখল করেছে এই ডিম। কিন্তু আদৌ এই ডিম অধিক পুষ্টি সমৃদ্ধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভোক্তা অধিদপ্তরের অনুসন্ধান ও কাউরান বাজারে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায়। এই সকল ডিম বিক্রি করলেও কোনো রকমের ডকুমেন্ট নেই। সকল ডিমই ওমেগা-3 আছে, এখানে আলাদা কিছু নাই। ল্যাবে পরীক্ষা ছাড়াই এই ডিম বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ অনেকের। ল্যাব টেস্টের ব্যবস্থা আমরা রেখেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক গত 4 বছরে মাত্র আমার কাছে একটা স্যাম্পল গেছে। ব্যবসায়ীদের এক ধরনের কলা কৌশল এবং এটা প্রতারণার শামিলি। ওমেগা-3 ডিম দ্বারা বিভ্রান্ত আমাদের জন্য একটু হতাশাজনক। অর্গানিক ডিমের কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই কয়েকশো কোটি টাকা বাজার থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। 10 টাকা করে পার ডিমে যদি মাল্টিপ্লাই করি সেটা কিন্তু কয়েকশো কোটি টাকা হবে। তাহলে এই টাকাটা কিন্তু ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে। সত্যিকার ওমেগা-3 ডিম যাতে ভোক্তারা পান তা নিশ্চিত করার কথাও জানান শফিকুজ্জামান। নিশ্চিত করতে চাই এটি তারা হাই এন্ডের একটা প্রোডাক্ট কিনছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে ওমানের বিপক্ষে জয় দিয়ে শুরু হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। অন্য ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে উগান্ডা, আর নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে ভারত। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট। বার্বাডোসের কেনসিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া, যা বিশ্বকাপের আসরে 10ম এবং গ্রুপ বির দ্বিতীয় ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের 51 বলে 54 এবং মার্কাস স্টোয়াইনিসের 36 বলে 67 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে 5 উইকেটে 164 রান করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 125 রানে থামে ওমানের ইনিংস। 19 রান খরচায় 3 উইকেট শিকার করে ম্যাচ সেরাও হয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়াইনিস। অন্য ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই জয় পেয়েছে উগান্ডা। গায়ানার মাঠে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে 3 উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 77 রানে গুটিয়ে যায় পাপুয়া। জবাবে 10 বল হাতে রেখেই জয়ে বন্দরে ভেড়ে উগান্ডার তরি। 56 বলে 33 রান করে ম্যাচ সেরা হন অলরাউন্ডার রিয়াজাত আলী শাহ। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। টস জিতে ফিল্ডিংয়ে নেমে 16 ওভারে মাত্র 96 রানে আইরিশদের গুটিয়ে দেয় রোহিত শর্মার দল। জবাবে 12 ওভার 2 বলে জয় তুলে নেয় ভারতীয়রা। আহত হলেও অধিনায়ক শর্মা করেন 37 বলে 52 রান। ম্যাচ সেরা হয়েছেন 18 বলে 6 রান দিয়ে 2 উইকেট শিকারী জসপ্রীত বুমরা। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত 9:30টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের যাত্রা। কেবল বিশ্বকাপই নয়, টি-20তেও এই প্রথম মার্কিনীদের মোকাবেলা করতে যাচ্ছে 2009 সালের চ্যাম্পিয়নরা। দু দলের সমীকরণ নিয়ে আরও থাকছে মুদাসির আলীর ডেস্ক রিপোর্টে। টি-20 বিশ্বকাপের 10টি ম্যাচ মাঠে গড়ালেও এখনও শুরু হয়নি ফেভারিট পাকিস্তানের অভিযান। তবে ক্রিকেট পাগলদের অপেক্ষার অবসান ঘটিয়ে টেক্সাসের ডালাসে আসরের একাদশ এবং গ্রুপ এর তৃতীয় ম্যাচে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাবর আজমের দল।
নতুন দল হিসেবে যুক্তরাষ্ট্রের যে পারফরম্যান্স, তাতে সতর্কতার বিকল্প নেই পাকিস্তানিদের। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচ কানাডার দেয়া 194 রানের টার্গেট 3 উইকেট হারিয়ে টপকে যায় মার্কিনিরা। আবার বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজও তারা অনেকটা হেসে খেলে জিতে নেয়। মার্কিন স্কোয়াডে পাকিস্তানিদের সবচেয়ে পরিচিত মুখ কোরি অ্যান্ডারসন। এখন আমেরিকার হয়ে খেললেও আগে তার দল ছিল নিউজিল্যান্ড, তাই পাকিস্তান দল সম্পর্কে ভালোই জানা আছে তার। এছাড়াও পেসার আলী খান এসেছেন পাকিস্তান থেকে। স্পিনার হারমিত সিং বর্ধন ভারতের জার্সিতেও খেলেছেন। সব মিলিয়ে দলে যারা আছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশই দক্ষিণ এশিয়া থেকে আগত। কোচ স্টুয়ার্ট লর অভিজ্ঞতাও বেশ ভারী। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজেরও কোচ ছিলেন। পাকিস্তান দলে আছেন বাবর আজম, রিজওয়ান, ফখরুজ্জামান, ইফতিকার আহমেদ, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটাররা। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জেতার সুখকর স্মৃতিও যেমন আছে, তেমনি রয়েছে একটি ম্যাচ হারার তেতো স্বাদ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আছে টি-20 সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা। তাই পাকিস্তানিদের মনে এক প্রকার উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে আগামী 13 থেকে 23 জুন পর্যন্ত 10 দিন সারা দেশে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি 14 থেকে 20 জুন পর্যন্ত পশুবাহী ট্রাক ছাড়া সব ধরনের মালবাহী ট্রাকও ফেরি পারাপারে নিষেধ করা হয়েছে। দুপুরে রাজধানীর পুলিশ প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদ। নৌপথ নিরাপদ রাখতে পুলিশের পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সারা দেশে নদী কেন্দ্রিক 108টি পশুর হাটে নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি। আমরা নৌপথকে নিরাপদ রাখতে আমরা সিভিলে এবং ইউনিফর্মে আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আমরা চাই না কোনো অতিরিক্ত যাত্রী হয়ে কেউ দুর্ভোগের কারণ হোক। কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বড় শক্তি, তাহলেই কমে যাবে কিশোর গ্যাং। দুপুরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ডিএমপি ও জাইকার উদ্যোগে পরিচালিত রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কন্টেস্ট 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সড়কে আইন মানার ক্ষেত্রে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ড্রাইভারটাকে আমি সবসময় গাইড করব, তিনি যেন ট্রাফিক আইন অমান্য করে একজনের জীবন ঝুঁকিতে না ফেলেন। তিনি আমার জীবন ঝুঁকিতে ফেলতে পারেন, তার নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন, কিংবা আরেকজন পথচারীর জীবন ঝুঁকিতে ফেলতে পারেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেরির নেটে ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নেয় টাইগাররা। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সঙ্গে পরিকল্পনা সেরেছেন বিসিবি কর্তারা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। অফ ফর্মে থাকা লিটন দাসের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাচক। দলের কাছে সেরা পারফরম্যান্স চান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। সংসদে 8 লাখ কোটি টাকার বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। 11 খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন অর্থমন্ত্রী। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। 282টি পণ্যে কমছে শুল্ক। রিজার্ভ ও রাজস্ব বৃদ্ধি বড় চ্যালেঞ্জ। অর্গানিক ডিমের নামে বাজার থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অনুসন্ধানে নামছে ভোক্তা অধিকার। এবং বিশ্বকাপে ওমানের বিপক্ষে 39 রানের জয় অস্ট্রেলিয়ার। রাতে আমেরিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে চোখ রাখুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।